সো আমরা একটা একটা টপিক করে এমসিকিউ করব এবং এমসিকিউ করতে করতে ওই টপিক রিলেটেড যেসব কোশ্চেন আছে, ওই টপিক রিলেটেড যেসব কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো শেখার ট্রাই করব। অলরাইট, সো প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস কনসিস্টস অনলি অফ স্কেলার্স? কোন অপশনের কোয়ান্টিটিগুলো শুধু স্কেলার? ভেক্টর নাই। সো এতে অ্যাক্সেলারেশন ভেক্টর, সো এ অপশন না। ফোর্স ও ভেক্টর, ভেলোসিটি, তিনটাই ভেক্টর, সো আমি এ আমাদের অপশন না। অ্যাক্সেলারেশন ভেক্টর, ম্যাস, স্পিড, স্কেলার, সো বিও অপশন না, কারণ কোশ্চেনে বলেছে যে অনলি অফ স্কেলার, শুধু স্কেলার কোনটাতে? সিতে ফোর্স ভেক্টর, টাইম স্কেলার, ভেলোসিটি ভেক্টর, সো সিও আমাদের অ্যান্সার না। ডিতে বলেছে ম্যাস, স্পিড, টাইম, তিনটাই হচ্ছে স্কেলার, সো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। আমরা বইতে ভেক্টর স্কেলারের মধ্যে অনেক এক্সাম্পল দেখেছি। যে স্কেলার ভেক্টরগুলোর মধ্যে বেশিরভাগ ভুল হয় সেগুলো হচ্ছে পাওয়ার একটা স্কেলার, এনার্জি স্কেলার, ওয়ার্ক স্কেলার, অ্যান্ড প্রেশার কিন্তু স্কেলার। অন্য সবগুলো মোটামুটি দেখে বোঝা যায় যে কোনটা ভেক্টর কোনটা স্কেলার। এই চারটাতে কনফিউশন হইতে পারে, এই চারটাই কিন্তু স্কেলার, এদের কোনো ডিরেকশন নাই, জাস্ট ম্যাগনিটিউড আছে। Question number 2. Which of the following statement about force and velocity? Which is the correct statement about force and velocity? Force and velocity are both scalars. এটা ঠিক না। Force and velocity are both vectors. এটা ঠিক। Force a vector, velocity a vector. Force is a scalar, velocity is vector না। Force is a vector, velocity is scalar, এটাও না। Correct answer এখানে B. Question 3. A student studies some quantities. Power equals to work by time. Force equals to mass, acceleration, velocity, displacement, time. How many vector quantities are contained in the equations? এখানে যে তিনটা ইকুয়েশনের কথা লেখা, এই তিনটা ইকুয়েশনে কয়টা ভেক্টর কোয়ান্টিটি আছে আমরা গোনা ট্রাই করি। পাওয়ার ভেক্টর না, পাওয়ার হচ্ছে স্কেলার, যে উপরে লেখা পাওয়ার স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক ভেক্টর না, টাইমও ভেক্টর না, ফোর্স একটা ভেক্টর, অ্যাক্সেলারেশন ভেক্টর, ভেলোসিটি ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আমাদের এই চারটা, আমাদের এই ইকুয়েশনগুলোতে ভেক্টর হচ্ছে টোটালি চারটা। হাউ মেনি ভেক্টর কোয়ান্টিটিস? 4। ডিসপ্লেসমেন্ট কিন্তু ভেক্টর, ডিসপ্লেসমেন্টের কারেসপন্ডিং যে স্কেলার কোয়ান্টিটি সেটা হচ্ছে ডিস্টেন্স। Which of the following correctly lists one scalar and one vector quantity? একটা স্কেলার একটা ভেক্টর কোনটা? স্কেলার কোয়ান্টিটি আমরা আগে স্কেলারগুলোতে টিক দেই। ডিসপ্লেসমেন্ট স্কেলার না, এনার্জি স্কেলার, ফোর্স স্কেলার না, ভেলোসিটি স্কেলার না, ভেক্টর কোয়ান্টিটি ওয়ার্ক ভেক্টর না, অ্যাক্সেলারেশন ভেক্টর, কিন্তু এখানে আমাদের স্কেলার মিলে না, সেখানে ফোর্স হবে। ফোর্সও একটা ভেক্টর, এনার্জিও স্কেলার। আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে বি এখানে। সো খুবই ইম্পর্টেন্ট, আমরা আমাদের বইতে যেসব ভেক্টর কোয়ান্টিটি আর স্কেলার কোয়ান্টিটির লিস্ট করা আছে ওই লিস্টটা মনে রাখতে হবে, কোনটা ভেক্টর কোনটা স্কেলার। অলরাইট, নেক্সট টপিক হচ্ছে ফোর্সেস। Question number 1. A person just supports a mass of 20 kg suspended from a rope. What is the resultant force acting on the mass? Resultant force মানে কি? Resultant force মানে সবগুলো ফোর্স অ্যাড করলে কি রেজাল্ট আসে, কি ফোর্স হয়। রেজাল্টেন্ট ফোর্স মানে হচ্ছে সবগুলো ফোর্স অ্যাড করতে হয়। যেমন আমাদের এখানে একটা অবজেক্ট, এই অবজেক্টের ওপরে ধরলাম রাইটে ফোর্স 10 নিউটন, লেফটে ফোর্স 3 নিউটন, তাহলে আমাদের যে রেজাল্টেন্ট ফোর্স হবে 10 - 3 = 7 নিউটন টু দি রাইট। অলরাইট, তো রেজাল্টেন্ট ফোর্স মানে সবগুলো ফোর্স মিলে অ্যাড সাবট্র্যাক্ট করার পর যেই ফোর্স হয় তাকে বলা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। আরেকটা এক্সাম্পল দেই, যদি আমাদের এদিকে থাকে 10 নিউটন, এদিকে থাকে 12 নিউটন, এদিকে থাকে 5 নিউটন, তাহলে আমাদের রেজাল্টেন্ট ফোর্স হবে 10 + 12, এই দুইটা একই দিকে, 5 হচ্ছে উল্টা দিকে, সো 10 + 12 - 5, 22 - 5, অ্যান্সার হচ্ছে 17 নিউটন টু দ্য রাইট। এখন রেজাল্টেন্ট ফোর্সের সাথে অ্যাক্সেলারেশনের একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা হচ্ছে F = ma। এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে এফটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স অনেক সময় নিট ফোর্সও বলে, সাম অফ অল ফোর্সেস, নিট ফোর্স অথবা রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু ম্যাস টাইমস অ্যাক্সেলারেশন। তো তার মানে যদি রেজাল্টেন্ট ফোর্স 0 হয়, লেফট হ্যান্ড সাইড যদি 0 হয় এই ইকুয়েশনের, এই রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু যদি 0 হয়, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডেও 0 হতে হবে ইকুয়েশনটা ম্যাচ করার জন্য।
এখন এম মানে তো ম্যাস তো কখনো জিরো হয় না, তাহলে জিরো হবে কি? জিরো হবে অ্যাক্সেলারেশন। মানে এফ যদি জিরো হয়, রেজাল্টেন্ট ফোর্স যদি জিরো হয়, তাহলে অ্যাক্সেলারেশন থাকবে না, অ্যাক্সেলারেশন ইজ জিরো। এই লাইনটা খুবই খুব ইম্পর্টেন্ট। ইফ রেজাল্টেন্ট ফোর্স ইজ জিরো, if resultant force is zero, acceleration is zero. acceleration মানে কি? acceleration মানে হচ্ছে rate of change of velocity. আমরা acceleration এর ফর্মুলা জানি, acceleration এর ফর্মুলা হচ্ছে v minus u divided by t, final velocity minus initial velocity divided by time. তো acceleration জিরো হওয়া মানে কোনো একটা জিনিসের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ ভেলোসিটি যদি চেঞ্জ হয় তাহলে আমরা বলি অ্যাক্সেলারেশন হচ্ছে। ভেলোসিটি যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে আমরা বলি অ্যাক্সেলারেশন, ভেলোসিটি যদি আস্তে আস্তে কমতে থাকে তাহলে আমরা বলি ডিসেলারেশন। আর অ্যাক্সেলারেশন অর ডিসেলারেশন যদি জিরো হয় তো তার মানে ওই অবজেক্টের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। মানে ওই অবজেক্টটা যদি মুভিং থাকতো তাহলে সে মুভিংই থাকবে, ওই অবজেক্ট যদি স্টেশনারি থাকতো তাহলে সে স্টেশনারি থাকবে। মানে কনস্ট্যান্ট ভেলোসিটি অথবা স্টেশনারি, এই দুইটা মিন করে হচ্ছে অ্যাক্সেলারেশন জিরো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে রেজাল্টেন্ট ফোর্স জিরো হইলে অ্যাক্সেলারেশন জিরো, উল্টাটাও ট্রু। মানে অ্যাক্সেলারেশন জিরো হলে রেজাল্টেন্ট ফোর্স জিরো, F equals to ma. You should remember this equation very well. Alright, resultant force zero, acceleration zero, আর acceleration zero মানে হচ্ছে no change in velocity. So লাইনটাকে আরেকটু এভাবে লেখা যায় যে if resultant force is zero, if F equals to zero, the object is either stationary, অথবা the object is moving at a constant velocity. Moving at a constant velocity, তাই না? Because constant velocity মানে acceleration zero, acceleration zero মানে resultant force zero, এবং এটা দুই দিক থেকে কিন্তু ট্রু। স্টেশনারি হলে f0, কনস্ট্যান্ট ভেলোসিটি থাকলেও f0, f মানে রেজাল্টেন্ট ফোর্স। এখন কোশ্চেন আমাদের বলেছে এই ম্যাসটাকে সাপোর্ট করা। এই ম্যাসের ওয়েট কত? 20 কেজি। সো 20 কেজি মানে নিচের দিকে নিশ্চয়ই একটা ওয়েট আছে। ওয়েট হচ্ছে 20 ইন্টু 9.8 অথবা 10 আমি যদি ধরি তাহলে 200 নিউটন, তাই না? W equals to mg ওইভাবে। আর উপরের দিকে এই লোকটা একটা ফোর্স দিয়ে এটাকে ধরে রেখেছে। এখন এই ম্যাসটা কি নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, রাইটে যাচ্ছে, লেফটে যাচ্ছে? কোথাও না। এই অবজেক্টটা সাসপেন্ডেড, মানে যেখানে ছিল সেখানেই আছে। তাহলে কোনো একটা অবজেক্ট যদি যেখানে ছিল সেখানেই থাকে, মানে স্টেশনারি থাকে, স্টেশনারি মানে হচ্ছে ইমমোবাইল, ইটস নট মুভিং অ্যাট অল, তাহলে রেজাল্টেন্ট ফোর্স হবে জিরো, তাই না? দ্য অবজেক্ট ইজ স্টেশনারি, ইট ইমপ্লাইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য অবজেক্ট ইজ জিরো। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 0 নিউটন। ক্লিয়ার? Question number 2. When a block of wood, when a block of wood of mass 2 kg is pushed along a horizontal flat surface, এটা হচ্ছে আমাদের flat surface, এটাকে ধাক্কা দেওয়া হচ্ছে, pushed along, সো সামনের দিকে ধাক্কা দেওয়া হচ্ছে কত ফোর্সে? এখানে কি বলেছে? The frictional force measured is 4 Newton, right? Frictional force কোন দিকে অ্যাক্ট করে? মনে রাখা লাগবে, friction always acts in the opposite direction of motion. Always acts in the opposite direction of motion. এখন এই ব্লকটাকে সামনের দিকে পুশ করা হয়েছে উইথ দ্য ফোর্স অফ 10 নিউটন। সো আমরা ধরে নিই আমরা লেফট থেকে রাইটের দিকে পুশ করছি, রাইটে পুশ করা হচ্ছে 10 নিউটন দিয়ে। সো রাইটের দিকে পুশ করলে অবজেক্টটা রাইটে যাওয়ার কথা, অফকোর্স যে কোনো জিনিসকে ধাক্কা দিলে সে ওই ধাক্কা যেদিকে দেওয়া হয় সেদিকে যায়, কিন্তু তার মোশনটা রাইটে, তাহলে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে অপোজিট ডিরেকশানে। সে তার রাইটে যাওয়ার কথা, তাহলে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে হচ্ছে লেফটে। এই লেফটে কত নিউটন? লেফটে হচ্ছে 4 নিউটন। কোশ্চেনে বলছে ফ্রিকশন ফোর্স ইজ 4 নিউটন। এখন বলেছে এই অবস্থায় তার কি হবে? ইট মুভস উইথ আ কনস্ট্যান্ট সামথিং, এখানে এবি অপশন দেওয়া আছে। অলরাইট, প্রথমে আমরা দেখি যে
আমাদের প্রথমে ফোর্স দেখতে হবে এখানে কি ফোর্স আছে। এখানে মেইনলি দুইটা ফোর্স, এই হরিজন্টাল সারফেসে দুইটা ফোর্স, রাইটে হচ্ছে 10 নিউটন, লেফটে হচ্ছে 4 নিউটন, আরেকটা ফোর্স আছে সেটা হচ্ছে 20 নিউটন তার ওয়েট। বাট এইটা আমাদের এখানে রেলেভেন্ট না, বিকজ অবজেক্টটা নিচে যাচ্ছে না, উপরে যাচ্ছে না, অবজেক্টের মোশন পুরোপুরি এই হরিজন্টাল লাইনে। সো আই উইল বি কনসার্নড উইথ দ্য ফোর্স হুইচ ইজ ইন লাইন উইথ দিস হরিজন্টাল সারফেস। অলরাইট, তো এখানে কি রেজাল্টেন্ট ফোর্স কত আছে? আছে 10 রাইটে, 4 লেফটে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স, এটাকে অনেক সময় এভাবে লেখে, সামেশন অফ ফোর্সেস 10 minus 4 equals to 6 নিউটন টু দি রাইট। তাহলে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে 6 নিউটন। ফোর্সের সাথে অ্যাক্সেলারেশনের রিলেশন জানা, F equals to ma, so F equals to ma, 6 equals to mass হচ্ছে 2 kg, 2 times a, এখান থেকে a এর ভ্যালু আসে 6/2, 3 meter per second square. So আমাদের answer, the object is moving with an acceleration of 3 meter per second square. C is correct answer. Constant speed na, constant speed of 5 na, constant acceleration of 3 meter per second square. Question 3. When two forces are combined, the size of the resultant depends on the angle between the two forces. ভালো করে কোশ্চেনটা পড়া লাগবে। এখানে বলেছে যখন আমরা দুইটা ফোর্সকে কম্বাইন করি তখন ওই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট কত হবে সেটা ডিপেন্ড করে তাদের অ্যাঙ্গেলের ওপরে। কিভাবে? এদিকে যদি 3 নিউটন হয় আর সেম ডিরেকশনে যদি 4 নিউটন হয়, তাহলে এই দুইটা কিন্তু একই দিকে অ্যাক্টিং, মানে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। সো তারা যদি একই দিকে অ্যাক্টিং করে তাহলে রেজাল্টেন্ট ফোর্স সিম্পলি আমরা অ্যাড করে দেই, 3 + 4 = 7 নিউটন। তারা যদি অপোজিট দিকে অ্যাক্ট করে, 4 নিউটন রাইটে আর 3 নিউটন লেফটে, তাহলে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 180 ডিগ্রি, দে আর ডায়ামেট্রিক্যালি অপোজিট। তখন আমরা যেটা করি, তখন রেজাল্টেন্ট ফোর্স বের করার জন্য 4 - 3 = 1 নিউটন। সো আমরা যখন দুইটা ফোর্সকে অ্যাড করব সেটা হচ্ছে তাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট হতে পারে। ম্যাক্সিমাম রেজাল্টেন্ট ফোর্স অ্যাচিভেবল ইজ 7 নিউটন, আর মিনিমাম যেটা হতে পারে সেটা হচ্ছে 1 নিউটন। ম্যাক্সিমামটা 7, মিনিমামটা 1। এখন 7 থেকে 1 এর মধ্যে আরও যে কোনো কিছু হওয়া পসিবল, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে। যদি রাইটে 4 নিউটন হয় আর এভাবে হয় 3 নিউটন, তখন যে রেজাল্টেন্ট সেটা কিন্তু 4 + 3 না, 4 - 3 না, সেটা বের করতে হয় পিথাগোরাস থিওরেমে। তখন এটার যে ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে 4² + 3² √ 5 নিউটন। তখন 5ও পসিবল। সো আমাদের রেজাল্টেন্ট কি হবে সেটা ডিপেন্ড করে এই দুইটা ফোর্সের মধ্যে অ্যাঙ্গেলটা কী কী। 0 ডিগ্রি হলে ম্যাক্সিমাম, জাস্ট অ্যাড করলেই হয়। 180 হলে, মানে অপোজিট দিকে হলে মিনিমাম, সাবট্র্যাক্ট করতে হয়। আর অন্য অ্যাঙ্গেল হলে তখন আমাদেরকে বের করতে হয় গ্রাফিক্যালি, একে। তো এখন এখানে বলেছে যে আমরা যখন 3 নিউটন আর 4 নিউটনের দুইটা অ্যাড করব, কোন জিনিসটা রেজাল্টেন্ট হইতে পারে না? Which of the following cannot be the magnitude of the resultant? Cannot be. আমরা জানি 3 আর 4 অ্যাড করলে তাদের ম্যাক্সিমাম কত হতে পারে? তাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট হতে পারে তাদের অ্যাডিশন 7, এই যে লেখা আছে, এবং মিনিমাম হতে পারে 1। সো 1 থেকে 7 এর মধ্যে যে কোনো ভ্যালু পসিবল। তাহলে 1 কি পসিবল? ইয়েস পসিবল, ওয়েন দে আর অপোজিট। 3 পসিবল, 1 থেকে 7 এর ভেতরে এটা পসিবল। 7 কি পসিবল? পসিবল, বাট 8 নিউটন কিন্তু পসিবল না। 3 আর 4 নিউটন অ্যাড করে কোনোভাবেই 8 নিউটন বানানো পসিবল না। সো 8 নিউটন ক্যান নট বি দ্য ম্যাগনিটিউড। সো আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে ডি, ইট ক্যান নট বি দ্য ম্যাগনিটিউড। অন্যগুলো হতে পারে, 1, 3, 7 এগুলো হওয়া পসিবল, 4 হওয়া, 1, 3, 7 এগুলো হওয়া পসিবল, 8 হওয়া পসিবল না, বিকজ 8 ইজ বিয়ন্ড দ্য ম্যাক্সিমাম লিমিট which we get by adding the two forces. Question 4. Which property of a body cannot be changed when a force is applied to it? Force দিয়ে কি চেঞ্জ করা পসিবল না? ফোর্স দিয়ে শেপ চেঞ্জ করা পসিবল। আমি কোন একটা জিনিসকে স্কুইজ করলে সেটার শেপ চেঞ্জ হয়, সেটা ছোট হতে পারে, সাইজ চেঞ্জ হয়। ফোর্স দিয়ে ভেলোসিটি চেঞ্জ করা পসিবল। কোন একটা স্টেশনের অবজেক্টকে ফোর্স দিলে সেটা মুভিং হবে। সো প্রথমে ভেলোসিটি 0 ছিল, পরে ভেলোসিটি পজিটিভ হয়েছে আর সামথিং হয়েছে, এগুলো চেঞ্জ করা পসিবল। বাট ম্যাস কখনো চেঞ্জ করা পসিবল না। ম্যাস নেভার চেঞ্জেস। ম্যাস চেঞ্জেস, বাট এটা অন্য একটা টাইমে, যখন স্পিড লাইটের কাছাকাছি যায় তখন ম্যাস চেঞ্জ হয়, বাট আমাদের জন্য ম্যাস নেভার চেঞ্জেস। সো আমাদের which property of the body cannot be changed? Its mass.
mass cannot be changed. Which is a statement of Newton's third law of motion? Every action has an equal and opposite reaction. To every action there is an equal but opposite reaction. Two forces act at right angle. দুইটা ফোর্সের কথা বলা, তাদের রাইট অ্যাঙ্গেল, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 9. তো আমরা ওই যে একটু আগে দেখলাম, কিন্তু এই 12 বা 9 দিয়ে ম্যাক্সিমাম হওয়া পসিবল হচ্ছে 12 + 9 21. 12 বা 9 দিয়ে মিনিমাম হওয়া পসিবল 12 - 9 3 নিউটন। বাট এটা কিন্তু সেভাবে না, দুইটা একই দিকে না, দুইটা অপোজিট দিকেও না, এভাবে পারপেন্ডিকুলারলি। তাহলে তাদের রেজাল্টেন্ট হবে এই ডায়াগোনালটা। দুইটা ফোর্স যখন পারপেন্ডিকুলারলি থাকে তখন তাদের রেজাল্টেন্ট হয় ডায়াগোনাল। এটা মনে রাখলে ভালো হয়। when two forces are perpendicular, পারপেন্ডিকুলার মানে তাদের মাঝখানের অ্যাঙ্গেল 90। এই যে 12 আর 9 এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা 90। when two forces are perpendicular, their resultant is along the diagonal. তাহলে ডিরেকশন হচ্ছে OQ। সো আদার এইটা অথবা এইটা। ভ্যালু কত? এটা পিথাগোরাস থিওরেম দিয়ে করা পসিবল। √12² + 9 স্কোয়ার 15। 15 কোথায়? এই যে 15। সো এই হচ্ছে অ্যান্সার 15 and direction is OQ. Question 7. A force of 20 Newton pushes an object of mass 5 kg along a rough horizontal surface. রাফ হরিজন্টাল সারফেস মানে কি? রাফ মানে ওইখানে ফ্রিকশন আছে। এটা হচ্ছে সেই রাফ হরিজন্টাল সারফেস। এইখানে একটা অবজেক্টের ম্যাস হচ্ছে 5 কেজি। এই অবজেক্টকে রাইটে পুশ করা হচ্ছে, আর যে কোনো দিকে পুশ করা হচ্ছে 20 নিউটন। আমি 20 নিউটন রাইটে দিই। তাহলে এই অবজেক্টটা রাইটের দিকে যাওয়ার কথা, তাহলে তার মোশন হওয়ার কথা রাইটে। 20 নিউটন পুশ করলে সে রাইটে যাবে। তাহলে ফ্রিকশনাল ফোর্স কাজ করে সবসময় অপোজিট টু দ্য ডিরেকশন অফ মোশন, লেফটে ফ্রিকশনাল ফোর্স 5 নিউটন। এখন এখানে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন? F = ma। ওই ফর্মুলা আমাদেরকে নিয়ে আসতে হবে। এখানে প্রথমে রেজাল্টেন্ট ফোর্স বের করি। রেজাল্টেন্ট ফোর্স = 20 - 5, which is 15 Newton to the right. So F = ma। 15 = mass is 5 into a এর ভ্যালু আসে 15/5, 3 m/s²। Correct answer is C. Forces X and Y act on a block. রেজাল্টেন্ট ফোর্স আছে। ওই যে আমাদেরকে যখন দুইটা ফোর্স, এই দুইটা ফোর্সের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এটা কিন্তু 90 ডিগ্রি না। সো আমরা এই দুইটা ফোর্সকে ইউজ করে একটা প্যারালেলোগ্রাম ড্র করব। এই দুইটা ফোর্সকে অ্যাডজাসেন্ট সাইড ধরে প্যারালেলোগ্রাম ড্র করার পরে এইখান থেকে তাদের কমন বেস থেকে ডায়াগোনালটাই হচ্ছে রেজাল্টেন্ট। সো এই লাইনটার সাথে কোনটা সব থেকে ভালো ম্যাচ করে? বি ম্যাচ করে। এ না, এ পুরোপুরি ভার্টিক্যালি আপওয়ার্ড, সি বেশি টিল্টেড। সো বি সিমস কারেক্ট, বি অ্যান্সার। দুইটা ফোর্স যদি অ্যাঙ্গেলে থাকে, যে কোনোভাবে যদি অ্যাঙ্গেলে থাকে, এদের রেজাল্টেন্ট বের করতে বললে আমাদের ওই দুইটা ফোর্সকে অ্যাডজেসেন্ট সাইড ধরে প্যারালেলোগ্রাম ফর্ম করতে হয়, তারপর এই ডায়াগোনালটা হয় হচ্ছে রেজাল্টেন্ট। যদি এরকম থাকে তাহলে আমি এই দুইটা ফোর্সকে ইউজ করে প্যারালেলোগ্রাম কমপ্লিট করব। তাদের কমন যেই বেস, এই বেস থেকে ডায়াগোনালটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট। Forces 30 Newton and 50 Newton act on the same body but in different direction. Which value could not be the resultant force? 50 আর 30 মিলে ম্যাক্সিমাম কত হওয়া পসিবল? তাদের অ্যাডিশন, 50 আর 30 অ্যাডিশন হচ্ছে 80 নিউটন। দ্যাটস দ্য ম্যাক্সিমাম ফোর্স অ্যাচিভেবল। এবং মিনিমাম হচ্ছে তাদের ডিফারেন্স, 50 - 30 is 20 নিউটন। সো 20 থেকে 80 পর্যন্ত যে কোনো ভ্যালু পাওয়া পসিবল, এর বাইরে কোনো ভ্যালু পাওয়া পসিবল না। 70 রেঞ্জের ভেতরে, 50 রেঞ্জের ভেতরে, 30 রেঞ্জের ভেতরে, 10 নিউটন রেঞ্জের বাইরে, দিস ক্যান নট বি দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য বডি। ইটস ইনকারেক্ট। ওকে, পরের কোশ্চেন। এটা হচ্ছে স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন। An object is falling under gravity with the terminal velocity. What is happening to the speed? এখন টার্মিনাল ভেলোসিটির জন্য আমাদের গ্রাফটা কেমন হয়? এদিকে হচ্ছে স্পিড অর ভেলোসিটি, এদিকে টাইম। আমরা যখন কোনো একটা অবজেক্টকে উপরের থেকে নিচের দিকে ফেলি তখন আস্তে আস্তে ভেলোসিটি বাড়তে থাকে। ভেলোসিটি বাড়তে 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 একসময় ভেলোসিটি এসে কনস্ট্যান্ট হয়ে যায়। এই কনস্ট্যান্ট ভেলোসিটিকে বলে হচ্ছে টার্মিনাল ভেলোসিটি।
সো এই অবজেক্ট এই জায়গাটায় এসে সেটা টার্মিনাল ভেলোসিটি রিচ করেছে। সো টার্মিনাল ভেলোসিটিতে ভেলোসিটি কি জিরো? না, অফকোর্স জিরো না। দেয়ার ইজ এ ভেলোসিটি, ভেলোসিটি জিরো না। ভেলোসিটি কি কনস্ট্যান্ট? ইয়েস, ইট ইজ কনস্ট্যান্ট। সো দ্য ভেলোসিটি ইজ স্টেইং কনস্ট্যান্ট। ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গিয়েছে হরিজন্টাল লাইন। অন্য অপশনগুলো দেখি। ইট ইজ ইনক্রিজিং, না। টার্মিনাল ভেলোসিটিতে ভেলোসিটি ইজ নট ইনক্রিজিং। ইট ইজ ডিক্রিজিং টু জিরো, না, ভেলোসিটি ডিক্রিজ করে নাই। ইট ইজ ডিক্রিজিং টু এ লোয়ার ভ্যালু, ইটস নট আইদার। এটা অ্যান্সার না। আচ্ছা, বাই দ্য ওয়ে, কখন টার্মিনাল ভেলোসিটি রিচ করে একটা অবজেক্ট? যখন ওই অবজেক্টের ওপর রেজাল্টেন্ট ফোর্স জিরো হয়। আমরা আগেই দেখেছি রেজাল্টেন্ট ফোর্স যদি জিরো হয় তাহলে কোনো অ্যাক্সেলারেশন হয় না। অ্যাক্সেলারেশন না হওয়া মানে স্পিডটা বা ভেলোসিটিটা ফিক্সড হয়ে যাওয়া। এই যে এখানে ভেলোসিটি ফিক্সড হয়ে গিয়েছে। সো রেজাল্টেন্ট ফোর্স জিরো হতে হবে। তার মানে উপরের দিকে যেই ফোর্স, নিচের দিকে যেই ফোর্স, এই দুইটা ফোর্স কাটাকাটি হয়ে জিরো হতে হবে। এখন নিচের দিকে হচ্ছে ওয়েট, উপরের দিকে কি? উপরের দিকে এয়ার রেজিস্ট্যান্স। তাহলে এয়ার রেজিস্ট্যান্স আর ওয়েট যখন ইকুয়াল হয়ে যায়, অ্যান অবজেক্ট reaches terminal velocity when air resistance is equal to weight. Question 2. What must change when a body is accelerating? কোন একটা বডি অ্যাক্সেলারেট করলে তার কি চেঞ্জ হয়? অ্যাক্সেলারেশন বাই ডেফিনিশন ইজ দ্য চেঞ্জ অফ ভেলোসিটি পার ইউনিট টাইম। সো অ্যাক্সেলারেশন হইতে হইলে ভেলোসিটি চেঞ্জ হইতেই হবে। ভেলোসিটি চেঞ্জ না হলে অ্যাক্সেলারেশন হয় না। সো হোয়াট মাস্ট চেঞ্জ? দ্য ভেলোসিটি অফ দ্য বডি। স্পিড না, স্পিড না চেঞ্জ হয়েও কিন্তু অ্যাক্সেলারেশন হইতে পারে। কোনো একটা অবজেক্ট যদি সার্কুলার মোশনে ঘুরে ইউনিফর্ম স্পিডে, তার স্পিড কিন্তু কনস্ট্যান্ট, বিকজ ইউনিফর্ম স্পিড। কিন্তু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে বিকজ যখন সে ঘোরে তখন সে প্রত্যেকটা টাইমে কিন্তু ডিরেকশন চেঞ্জ করে। সো স্পিড এটা না। অ্যাক্সেলারেশন হলে ভেলোসিটি চেঞ্জ হয়, ম্যাস কখনো চেঞ্জ হয় না। আগেই দেখেছি ফোর্স অন দ্য বডি, এইটা চেঞ্জ হওয়ার কোনো প্রয়োজন নাই। ফোর্স থাকলে অ্যাক্সেলারেশন হয়, ফোর্স ডাজ নট নিড টু চেঞ্জ। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। অ্যাক্সেলারেটিং হওয়া মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। কোশ্চেন 3. A driver takes a total of 2 hours. আচ্ছা, এই কোশ্চেন দেখে আমি বুঝছি এটা কিসের কোশ্চেন। অ্যাভারেজ স্পিড। আমাদের এখানে দুইটা ফর্মুলা আছে। অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আর যদি স্পিড না বলে অ্যাভারেজ ভেলোসিটি বলে, এটা যদি ভেলোসিটি হয় তাহলে টোটাল ডিস্টেন্সের জায়গা হবে টোটাল ডিসপ্লেসমেন্ট। এতটুকুই পার্থক্য। সো টোটাল টাইম লেগেছে 2 ঘন্টা, ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার। শি হ্যাজ এ কফি ব্রেক অফ হাফ অ্যান আওয়ার অ্যান্ড স্পেন্ডস এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার। কোয়ার্টার অফ অ্যান আওয়ার মানে হচ্ছে 1 আওয়ারের 1/4 স্টেশনারি ইন এ ট্রাফিক জ্যাম। What average speed must she travel during the rest of the time if she wants to complete the journey in 2 hours? ওকে, সো তার জন্য টোটাল সময় ছিল হচ্ছে 2 ঘন্টা। 1 ঘন্টা 2 ঘন্টা। এখন সে কি করেছে? সে 2 ঘন্টার মধ্যে আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ার সে নষ্ট করেছে কফি ব্রেকে। সেইটুকু তার জন্য অ্যালোকেটেড নাই। আর 1/4 অফ অ্যান আওয়ার, 1/4 অফ অ্যান আওয়ার মানে আরও এতটুকু, এইটুকু নষ্ট করেছে সে ট্রাফিক জ্যামে। তাহলে তার হাতে সময় আছে 1 আওয়ার আর 1/4 অফ অ্যান আওয়ার। মানে তুমি যদি ডেসিমালে নাও তাহলে 1.25 আওয়ার। এখন এই 1.25 আওয়ারে তাকে যেতে হবে 75 কিলোমিটার্স। তাহলে তাকে কোন অ্যাভারেজ স্পিডে চালাতে হবে, তাই না? তাহলে 75 হচ্ছে ডিস্টেন্স, 75 কিলোমিটার ডিভাইডেড বাই টাইম, যে টাইমটুকু তার হাতে অ্যাভেলেবল টু ড্রাইভ। বাকি টাইমটুকু তো নষ্ট হয়ে গেছে, সে ড্রাইভ করছিল না। কফি ব্রেকে ছিল আধা ঘন্টা আর 15 মিনিট ছিল হচ্ছে স্টেশনারি ইন এ ট্রাফিক জ্যাম। স্টেশনারি মানে হচ্ছে নট মুভিং। সো এখানে 1.25 আওয়ার তার জন্য অ্যাভেলেবল যে টাইমটুকু আছে। সো আমাদের ইউনিট আসবে কিলোমিটার পার আওয়ারে। কত আসবে সেটা ডিভাইড করলে হয় 75 ডিভাইডেড বাই 1.25, 60. Question 4. Which of the following defines acceleration? Acceleration মানে কি? অ্যাক্সেলারেশনের ডেফিনেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অথবা চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট টাইম। এখানে ভি হচ্ছে, এখানে ভি ফাইনাল ভেলোসিটি,
ইউ ইনিশিয়াল ভেলোসিটি, টি হচ্ছে টাইম। অথবা এটাকে এভাবে লেখা যায় ডেল ভি ডেল টি। ডেল ভি চেঞ্জ অফ স্পিড, চেঞ্জ অফ ভেলোসিটি, ডেল টি চেঞ্জ ইন টাইম। ভি ফাইনাল ভেলোসিটি, বিকজ অ্যালফাবেটিকলি এ বি সি ডি ই এফ জি এইচ করতে করতে আমাদের যখন অ্যালফাবেটিকলি আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ দেন ভি, তো ইউ হচ্ছে প্রথমে, ইউ ভি ডাব্লিউ, সো ইউ প্রথমে, ইউ হচ্ছে ইনিশিয়াল শুরুতে যে ভেলোসিটি ছিল, ভি ফাইনাল। So final velocity minus initial velocity divided by time is acceleration, not the other way around. Initial minus final, final minus initial, v minus u. So what is the definition? Change in velocity, time taken. It seems correct. বাকিগুলো দেখি, change in speed, time taken, speed না, change in distance by time taken না, change in distance in এগুলো কিছুই না, change in velocity by time taken. এবং f equals to ma, এটাও equally important. The graph shows the movement of a car over a period of 50 seconds. What is the distance traveled by the car during the time when it was moving at a steady speed? Steady speed মানে যে স্পিড চেঞ্জ হচ্ছিল না, কনস্ট্যান্ট স্পিড। এই প্রবলেম করতে গেলে আমাদের যেই পিস অফ ইনফরমেশনটা লাগবে সেইটা এরিয়া আন্ডার দ্য স্পিড টাইম গ্রাফ ইজ ডিস্টেন্স। Speed time graph is distance. সো আমাদের এখানে স্পিড টাইম গ্রাফ কোনটা, এই যে এখানে প্রথমে গ্রাফ, এখানে কি হচ্ছে, স্পিড আস্তে আস্তে বাড়ছে, সো এটা অ্যাক্সেলারেশন, তারপর স্পিড এখানে কনস্ট্যান্ট 10 মিটার পার সেকেন্ডে খানিক দূর স্পিড কনস্ট্যান্ট, তারপর আবার স্পিড আস্তে আস্তে কমেছে, এইখানে ডিসেলারেশন। সো আমরা কি এই গ্রাফের পুরা এরিয়াটা নিব, এটা একটা ট্র্যাপিজিয়াম ফর্ম করে, আমরা কি পুরা ট্র্যাপিজিয়ামের এরিয়া বের করব? পুরা ট্র্যাপিজিয়ামের এরিয়া বের করলে আমাদের টোটাল ডিস্টেন্স আসবে, কিন্তু তারা কিন্তু টোটাল ডিস্টেন্স চায় নাই, তারা বলেছে ডিস্টেন্স বের করতে যখন সে স্টেডি স্পিডে যাচ্ছিল, কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছিল। সো কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছিল 20 থেকে 40 পর্যন্ত, এই যে 20 থেকে 40 পর্যন্ত স্পিডটা কনস্ট্যান্ট ছিল, সো আমাদের এই এরিয়াটুকু বের করতে হবে। ইটস আ রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের বেস 20 থেকে 40, 20, এই রেক্ট্যাঙ্গেলের উইডথ 10, এখান থেকে এই পর্যন্ত যে 10 লেখা আছে, নিচ থেকে উপর পর্যন্ত 10, আর এদিকে 20, সো 20 into 10 এরিয়া, 20 into 10, 200, অ্যান্সার ইজ 200 মিটার। Which quantity is calculated using this equation? Change in velocity, time taken. বোঝাই যাচ্ছে এটা কোন কোয়ান্টিটি। চেঞ্জ ইন ভেলোসিটি মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, দ্যাটস দ্য চেঞ্জ ইন ভেলোসিটি টাইম টেকেন ডিভাইডেড বাই টি। এটা কার ইকুয়েশন? অ্যাক্সেলারেশনের ইকুয়েশন। The graph shows a movement of car over a period of 50 seconds. What was the distance traveled by the car while its speed was increasing? স্পিড যখন বাড়ছিল তখন সে কতটুকু ডিস্টেন্স মুভ করেছে। অলরাইট, স্পিড টাইম গ্রাফ আমরা আগেই লিখেছি, এরিয়া আন্ডার দ্য স্পিড টাইম গ্রাফ ইজ ডিস্টেন্স। আমাদের কি পুরো স্পিডটা নিতে হবে, আমাদের কি পুরো এরিয়াটা নিতে হবে? না, আমাদেরকে নিতে হবে যখন তার স্পিড বাড়ছিল। সো তার স্পিড বাড়ছিল 0 থেকে 20 পর্যন্ত, এইখানে তার স্পিড বাড়ছিল, এইটুকু নিব আমি, এই এরিয়াটুকু নিব। সো এই এরিয়াটুকু কত? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ইটস এ ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু 20 ইন্টু 10, সো অ্যান্সার আসে 100। খেয়াল করা লাগবে, আমাকে কিন্তু সবসময় সব এরিয়া নিতে হবে না, এখানে বলে দেবে কোনটুকু এরিয়া। যদি বলতো টোটাল ডিস্টেন্স, তাহলে আমি পুরা টোটাল ট্র্যাপিজিয়ামটার, এটা ট্র্যাপিজিয়ামটা না, আমি টোটাল ট্র্যাপিজিয়ামটার এরিয়া নিতাম। এখন নিতে হবে জাস্ট এই ট্রায়াঙ্গেলটুকু, বিকজ দ্যাটস দ্য টাইম, দ্যাটস দ্য ডিউরেশন ওয়েন দ্য স্পিড ওয়াজ ইনক্রিজিং 100 মিটার। অ্যান্সার। Question 8. Parachutist in 4 positions after she jumps from a high balloon. At which position does she have a terminal velocity? Terminal velocity মানে velocity is constant. She moving but velocity constant. Accelerating terminal velocity না, not moving terminal velocity না। Terminal velocity হতে হলে moving হতে হবে but স্পিডটা constant হতে হবে, velocity constant হতে হবে। velocity টাইমে terminal velocity এই পার্টটা,
স্পিড 0 হওয়া যাবে না, অ্যাক্সেলারেশন হওয়া যাবে না, এগুলো না। নট ইয়েট মুভিং, এখন মুভ করা শুরু করে নাই, এটাও না। নট অ্যাক্সেলারেটিং, এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। বিকজ যখন টার্মিনাল ভেলোসিটিতে রিচ করে তখন ভেলোসিটি তো চেঞ্জ হয় না, তো ভেলোসিটি চেঞ্জ না হওয়া মানে কি অ্যাক্সেলারেশন হচ্ছে না। নট অ্যাক্সেলারেটিং, ইটস কনসিস্টেন্ট। Which graph represents the motion of a body falling vertically that reaches a terminal velocity? B. স্পিড বাড়তে 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 এক সময় গিয়ে কনস্ট্যান্ট হয়ে গিয়েছে, টার্মিনাল ভেলোসিটির গ্রাফ। A car takes 1 hour to travel 100 km along a main road and then half an hour to travel 20 km along a side road. What is the average speed? Total distance by total time. এখানে টোটাল ডিস্টেন্স মেইন রোডে 100 কিলোমিটার, তারপরে যে সাইড রোডে 20 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স 120 কিলোমিটার, এবং সময় লেগেছে 1 ঘন্টা অ্যান্ড হাফ অ্যান আওয়ার, সো 1 প্লাস হাফ। আমি ক্যালকুলেটরে বসাই দেই। 120 ডিভাইডেড বাই 1 প্লাস হাফ, 80 কিলোমিটার পার আওয়ার। হোয়াট মাস্ট চেঞ্জ ওয়েন আ বডি ইজ অ্যাক্সেলারেটিং? আগেই দেখেছি অ্যাক্সেলারেশন হওয়ার জন্য ভেলোসিটি চেঞ্জ হওয়া মাস্ট, স্পিড না কিন্তু ভেলোসিটি। অ্যাক্সেলারেশন, ভেলোসিটি। The graph illustrates the motion of an object. Which feature of the graph represents the distance traveled by the object whilst moving at a constant speed? এইখানে কি কনস্ট্যান্ট স্পিড ছিল? না, এখানে তার স্পিড বাড়ছে, এখানে তার স্পিড হচ্ছে কনস্ট্যান্ট। সো আমাকে যদি ডিস্টেন্স বের করতে বলে স্পিড টাইম গ্রাফ থেকে, এরিয়া আন্ডার দ্য স্পিড টাইম গ্রাফ, এখন কোন এরিয়াটা নিব? পুরাটুকু এস আর টি পুরাটা নিব? পুরাটা নিব না, যতটুকু কনস্ট্যান্ট বলেছে, মানে এই এরিয়াটুকু নিব, যেই পার্টটুকু কনস্ট্যান্ট স্পিড তার নিচের এরিয়া। সো এই এরিয়াকে লেবেল করেছিল টি দিয়ে, সো এরিয়া অফ টি, এস প্লাস টি না, এস আর টি হচ্ছে টোটাল ডিস্টেন্স, বাট টোটাল ডিস্টেন্স চাই নাই, যখন কনস্ট্যান্ট তখন ডিস্টেন্স চেয়েছে, সো এরিয়া টি। Which graph shows a motion of heavy steel ball falling from a height of 2 meter? Okay, এই কোশ্চেনটা ট্রিকি। এই কোশ্চেনটা ট্রিকি বিকজ কোনো একটা অবজেক্টকে যখন আমরা উপরের থেকে নিচের দিকে ফেলি তখন তার কিন্তু একটা অ্যাক্সেলারেশন হয়। অ্যাক্সেলারেশন হচ্ছে জি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে তার স্পিড বাড়তে থাকে, কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। সো স্পিড এ হতে পারে অথবা বি হতে পারে, স্পিড বাড়বে, ডিস্টেন্স বাড়বে, বাট ডিস্টেন্স বাড়বে নন ইউনিফর্মলি, ইউনিফর্মলি না, স্পিড বাড়বে ইউনিফর্মলি। এখন এইখানে টার্মিনাল ভেলোসিটিতে রিচ করে নাই, এইখানে টার্মিনাল ভেলোসিটিতে রিচ করেছে। টার্মিনাল ভেলোসিটিতে রিচ করার জন্য অবজেক্টটাকে মোটামুটি একটা কনসিডারেবল হাইট থেকে ফেলতে হয়, যেন নিচে পড়তে পড়তে একসময় নিচে পড়ার আগেই টার্মিনাল ভেলোসিটি রিচ করতে পারে। বাট এখানে 2 মিটার খুবই ছোট একটা ডিস্টেন্স, 2 মিটারের মধ্যে সে টার্মিনাল ভেলোসিটি রিচ করতে পারবে না, টার্মিনাল ভেলোসিটি রিচ করার আগেই সে গ্রাউন্ডে পড়ে যাবে। সো বি আমাদের কারেক্ট অ্যান্সার না। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেমনে বুঝবো, কী করে বুঝবো যে টার্মিনাল ভেলোসিটি রিচ করেছে নাকি করে নাই? এটা কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে হবে। ওরা যখন বলছে যে স্টিল বল এমনিতেই হেভি, তো হেভি অবজেক্টের ওপরে টার্মিনাল ভেলোসিটি ওইভাবে, হেভি অবজেক্টের ওপরে এয়ার রেজিস্ট্যান্স কিন্তু অ্যাক্টিং না ভালোভাবে, অ্যান্ড দ্যাট ইজ এ 2 মিটার অলসো, এটা খুবই ছোটো একটা ডিস্টেন্স। সো ছোটো ডিস্টেন্সে টার্মিনাল ভেলোসিটি হিট করে না, তার আগে গ্রাউন্ডে ফল করে। সো স্পিড টাইম এটা হবে কারেক্ট অ্যান্সার, টার্মিনাল ভেলোসিটি রিচ করে নাই। Okay, next question. The diagram shows a strip of paper tape that has been pulled under a vibrating arm by an object moving at a constant speed. The arm was vibrating regularly, making 50 dots per second. What was the speed of the object? আমরা প্রথমে স্পিডের ইকুয়েশনটা লিখি, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। এখন এখানে দেখা যাচ্ছে যে সে ওই যেই আর্ম, সেই আর্মটা 50 ডটস পার সেকেন্ড, এক সেকেন্ডে 50 ডটস প্রডিউস করে। সো 50 ডটস ইন 1 সেকেন্ড, লিখে রাখি 50 ডটস ইন 1 সেকেন্ড। এখন সে গিয়েছে কতটুকু? সে গিয়েছে হচ্ছে 20 সেন্টিমিটার, দাগ দেখাচ্ছে। সো 20 সেন্টিমিটারের মধ্যে কয়টা ডট?
1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। বাট এখানে এই 11টা যেই ডট, এই 11টা ডট কিন্তু সে আসলে এখানে 20 সেন্টিমিটারের মধ্যে 11টা ডট আসলে হয় নাই, বিকজ আমরা যখন 2টা ডট নেই তখন সে মুভ করে একটা ডিস্টেন্স, এতটুকু ডিস্টেন্স, বাট ডট ফেলে হচ্ছে 2টা। সো একটা ডট আমাদেরকে বাদ দিতে হবে। এখানে 2টা ডিস্টেন্স, এই একটা ডিস্টেন্স, এই একটা ডিস্টেন্স, বাট ডট হচ্ছে 3টা। সো আমাদের এখানে টোটাল যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সের মধ্যে 11টা ডিস্টেন্স, আমাদের যে টোটাল ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সের মধ্যে 11টা ডট, কিন্তু আমরা আসলে নিব 10টা ডট, বিকজ একটা ডট সে আগেই দিয়ে রেখেছে। এই ডটটা দেওয়ার পরে সে হচ্ছে মুভ করা শুরু করেছে। সো এখান থেকে আসলে ডট কাউন্টিং শুরু, ডট আছে 10টা। তাহলে 50 ডটস দিতে যদি তার 1 সেকেন্ড লাগে, 10 ডটস দিতে তার সময় লাগবে 0.1 সেকেন্ড, 1/10 অফ এ সেকেন্ড। অলরাইট, তাহলে আমাদের টাইম হচ্ছে 0.1, ডিস্টেন্স ইজ 20 সেন্টিমিটার, তাহলে স্পিড 20 ডিভাইডেড বাই 0.1 ইজ ইকুয়াল টু 200 সেন্টিমিটার পার সেকেন্ড। ডি হচ্ছে কারেক্ট আনসার। Question 15. A student drops a table tennis ball in air. What happens to the velocity and to the acceleration of the ball during the first few seconds after release? প্রথম কয়েকটা সেকেন্ডসে কি হয়? ভেলোসিটি ইনক্রিজ করতে থাকে যখন আমরা উপর থেকে কোনো জিনিসকে নিচে ফেলি, ভেলোসিটি আস্তে আস্তে ইনক্রিজ করে এবং অ্যাক্সেলারেশন আস্তে আস্তে ডিক্রিজ করে। অলরাইট, বিকজ আমরা যদি ভেলোসিটি টাইম গ্রাফটা দেখি, গ্রাফটা হচ্ছে এইরকম, ভেলোসিটি টাইম, ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছে, ভেলোসিটি বাড়তে বাড়তে এক সময় গিয়ে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাবে টার্মিনাল ভেলোসিটিতে। সো যখন টার্মিনাল ভেলোসিটিতে রিচ করে তখন অ্যাক্সেলারেশন 0। সো এখানে অ্যাক্সেলারেশন 0, আর এইখানে ভেলোসিটি বাড়ছিল, সো এখানে অ্যাক্সেলারেশন 0 না। সো অ্যাক্সেলারেশন এক সময় নন জিরো থেকে 0 হয়ে গিয়েছে, বেশি ভ্যালু থেকে কম ভ্যালুতে চলে গিয়েছে, অ্যাক্সেলারেশন কমে গিয়েছে বাট ভেলোসিটি বেড়েছে। সো ভেলোসিটি ইনক্রিজেস বাট অ্যাক্সেলারেশন ডিক্রিজেস। যখন টার্মিনাল ভেলোসিটিতে পৌঁছায় তখন ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যায় আর অ্যাক্সেলারেশন হয়ে যায় 0। সেখানে সি হচ্ছে অ্যান্সার। ভেলোসিটি ইনক্রিজেস দেখাই যাচ্ছে আর অ্যাক্সেলারেশন আস্তে আস্তে কমছে। 16. A car is brought to rest in 5 seconds from a speed of 10 মিটার পার সেকেন্ড। কোশ্চেন পড়ে কি বুঝলাম? কোশ্চেন পড়ে বুঝলাম যে কার প্রথমে যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ডে। সো এটা হচ্ছে তার ইনিশিয়াল স্পিড। It was traveling with a velocity of 10 মিটার পার সেকেন্ড। তারপর ওই কারটা থেমে গেল, ইট ইজ ব্রট টু রেস্ট। সো ফাইনাল স্পিড ইকুয়ালস টু 0। আমাদেরকে অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন বের করতে বলছে। অ্যাক্সেলারেশনের ফর্মুলা লিখি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। অ্যাক্সেলারেশন হচ্ছে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। এখানে টাইম হচ্ছে 5 সেকেন্ড, তাহলে এ আসে হচ্ছে -2। যেহেতু অ্যাক্সেলারেশন নেগেটিভ এসছে, অ্যাক্সেলারেশন নেগেটিভ হওয়া মানে এটা আসলে ডিসেলারেশন। তো অ্যাক্সেলারেশন -2 মানে ডিসেলারেশন ইজ 2 অথবা রিটার্ডেশন ইজ 2। তাহলে কারেক্ট আনসার ইজ বি। অলরাইট, নেক্সট কোশ্চেন ইজ ফ্রম ওয়ার্ক এনার্জি পাওয়ার। Which energy changes take place when a pedaling cyclist uses a generator to light his bicycle lamp? বাইসাইকেল ল্যাম্পে যখন লাইট জ্বলে সেটা কি ধরনের এনার্জি চেঞ্জের ভেতর দিয়ে আসছে? তো দেখো ফাইনালি কিন্তু বাইসাইকেলের ল্যাম্প জ্বলেছে। তো ল্যাম্প যদি জ্বলে আমরা তখন কি বলি? লাইট এনার্জিতে কনভার্ট হলো, তাই না? লাইট জ্বলেছে, লাইট এনার্জি। তো লাইটটা কোত্থেকে আসছে? ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আসছে, বিকজ জেনারেটর দিয়ে লাইট জ্বলেছে। সো জেনারেটর ইলেকট্রিসিটি প্রডিউস করলো, ওই ইলেকট্রিসিটিটা লাইট এনার্জিতে কনভার্ট হলো। তাহলে ফাইনাল এনার্জি কনভার্সনটা হচ্ছে ইলেকট্রিক্যাল থেকে লাইট। তো এটা কোথায় আছে? ইলেকট্রিক্যাল টু লাইট, কিনেটিক থেকে লাইট হয় নাই, লাইট থেকে ইলেকট্রিক্যাল না, ফাইনালি কিন্তু লাইটটা জ্বলেছে। সো এটা অ্যান্সার না। কিনেটিক টু কেমিক্যাল এইটাও না। তো রাইট অ্যান্সার ইজ এ, ইলেকট্রিক্যাল টু লাইট। Question 2. A boy who weighs 50 Newton runs up a flight of stairs 6.5 meter in 7 seconds. How much power does he develop? Power formula ki? Power equals to work done divided by time. Work done divided by time taken. Power unit ki? Power unit হচ্ছে watt, W. এখন work done কি? Work done হচ্ছে force into distance. Force into distance divided by time.
এখন এই বয় যে উঠলো তার ওয়েট হচ্ছে 50 নিউটন, সো তাকে উঠাতে, নিজেকে লিফট আপ করতে তাকে উপরের দিকে ওয়েট দিতে হবে, উপরের দিকে ফোর্স দিতে হবে 50 নিউটন। তাহলে ফোর্সটা হচ্ছে 50 নিউটন। 50 নিউটন কতটুকু উপরে উঠিয়েছে? 6.5 মিটার, দ্য ডিস্টেন্স ইজ 6.5। অ্যান্ড হাউ মাচ টাইম ডিড হি নিড? তার লেগেছিল 7 সেকেন্ডস, সো টাইমের জায়গায় 7। সো এইটা হচ্ছে পাওয়ার 50 ইন্টু 6.5 ডিভাইডেড বাই 7। 50 ইন্টু 6.5 ডিভাইডেড বাই 7 ডি এর সাথে ম্যাচ করে। Question 3. A man weighs 600 Newton, height 4 meter in 3 seconds. How much power? একইভাবে power equals to work done divided by time. Work done হচ্ছে force into distance, 600 into 4, 600 into 4 divided by time. So এখানে কাটাকাটি করলে এটা 200, 4 into 2, 800 watt. A student who weighs 50 Newton, 10 meter in 5 seconds. How much power? একই টাইপের কোশ্চেন। 500 force into distance, work done হইল force into distance divided by time, তাহলে আসে পাওয়ার। Force into distance divided by time, work done by time, power. So correct answer is B. A rock of mass 20 kg is traveling in space at a speed of 6 meter per second. কিনেটিক এনার্জি। অলরাইট, কিনেটিক এনার্জির ফর্মুলা কি? আমাদের দুই ধরনের মেকানিক্যাল এনার্জি আছে। একটা মেকানিক্যাল এনার্জি হচ্ছে কিনেটিক এনার্জি, তার ফর্মুলা হাফ mv স্কোয়ার, হাফ ইন্টু ম্যাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার। আরেকটা এনার্জি হচ্ছে পটেনশিয়াল এনার্জি, mgh, ম্যাস, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, আর হাইট হচ্ছে h হচ্ছে হাইট কোনো অবজেক্ট থেকে, ওই অবজেক্টটা কোনো একটা রেফারেন্স প্লেন থেকে কতটুকু হাইটে। এখানে কিনেটিক এনার্জি চেয়েছে, আমরা ই কে ইউজ করব। So Ek equals to half into mass 20 into 6 square. ক্যালকুলেটরে বসাই। half into 20 into 6 square, 360 জুল। এনার্জি কিন্তু স্কেলার, আমরা একদম আগে দেখেছি, সো 360 জুল হবে অ্যান্সার। Question 6. A car is driven along a level road. The total energy input from a petrol is 60 kilojoule and the car wastes 45 kilojoule of energy. What is the efficiency? প্রথমে ফর্মুলা লাগবে। efficiency ফর্মুলা কি? efficiency equals to, আমি এভাবে লিখি যে ইউজফুল আউটপুট এনার্জি ডিভাইডেড বাই টোটাল ইনপুট এনার্জি। সো আমাদের এখানে ইনপুট দিয়েছে কত? 60। ইনপুটটা নিচে, টোটাল ইনপুটটা নিচে, আর ইউজফুল আউটপুট হচ্ছে ওপরে। সো আমাদের এখানে ইনপুট দিয়েছে 60 কিলোজুল, 60 কে জে, ইউনিট না লিখলেও চলতো। আর 45 কি ইউজফুল আউটপুট? না, এটা কিন্তু ওয়েস্ট। 45 ওয়েস্ট হয়েছে, 60 কিলোজুলের মধ্যে ওয়েস্ট হয়েছে 45, তাহলে ইউজফুল লেগেছে কতটুকু? 60 মাইনাস 45, 60 মাইনাস 45 which is 15, তাহলে 15 ডিভাইডেড বাই 60 কিলোজুল ইন্টু 100%, ক্যালকুলেট করলে আসে 25%. So efficiency is 25%. Which represents the main energy changes? এটা খুব সহজ, এটা নিজের পড়লেই হবে। Question number 8. When a 300 Newton force is applied to a box weighing 600 Newton, the box moves 3 meter horizontally in 20 seconds. What is the average power? তো পাওয়ার মানে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম, এইটুক পর্যন্ত ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এখন ওয়ার্ক ডান যখন আমি বের করব, ওয়ার্ক ডানের ফর্মুলা ফোর্স ইন্টু ডিস্টেন্স, এইখানে এসে কনফিউজিং। আমি ফোর্স কোনটা নিব? এখানে তো দুইটা ফোর্স, 600 নিউটন একটা ফোর্স, 300 নিউটন আর একটা ফোর্স। মনে রাখতে হবে ওয়ার্ক ডান হইতে হইলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট হতে হয় একই দিকে। এই বক্সটাকে যখন পুশ করা হলো, এই বক্সটা কি নিচে গিয়েছে না রাইটে গিয়েছে? অফকোর্স রাইটে গিয়েছে, তাহলে বক্সের ডিসপ্লেসমেন্ট হচ্ছে রাইটে। এখন রাইটের দিকে ফোর্স আমার নিতে হবে ওয়ার্ক ডান বের করার জন্য। 600 নিউটন তো নিচে, 300 নিউটন রাইটে, তাহলে আমি ফোর্স নিব 300 নিউটন। 300 নিউটন ইন্টু 3 মিটার ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম 20 সেকেন্ড। আমাদের ওয়ার্ক ডানের ডেফিনেশনে বলা আছে যে ওয়ার্ক ডান ইজ ফোর্স ইন্টু ডিস্টেন্স
in the direction of distance moved. So এখানে ক্যালকুলেটরে বসায় দাও 300 into 3 divided by 20. So এখানে ক্যালকুলেটরে বসায় দাও 300 into 3 divided by 20. So final answer is 45 watt. A girl of weight 500 Newton runs up a flight of stairs in 10 seconds. Vertical height is 5 meter. Average power. So power equals to work done divided by time. Force into distance. এখন এই ডিস্টেন্সটা দেওয়া আছে 5 মিটার। এই গার্ডের ওয়েট নিচের দিকে, সো তাকে লিফট করার জন্য ফোর্স দিতে হবে উপরের দিকে। ওয়েট হচ্ছে 500, সো 500 ইন্টু 5 ফোর্স ইন্টু ডিস্টেন্স ডিভাইডেড বাই 10 আর করলে 250 ওয়াট। The input power to a motor is 300 watt. In 20 seconds, it lifts a load of 400 Newton through a height of 6 meter. What is the efficiency of the motor? Alright. এটা হচ্ছে ইনপুট পাওয়ার। আমাদের এফিশিয়েন্সি বের করতে বলেছে, সো আমাদের আউটপুট পাওয়ারটা লাগবে। আউটপুট পাওয়ার is equal to force into distance divided by time. Then work done divided by time taken. 400 Newton or 6. Force into distance 400 into 6 divided by time 20. কাটাকাটি করলে এখানে 20 আসে। 6 into 20 is 120 ওয়াট। এটা হচ্ছে আউটপুট পাওয়ার। ইনপুট পাওয়ার 300, তাহলে এফিশিয়েন্সি হবে 120 divided by 300. ইউজফুল আউটপুট পাওয়ার divided by total input power into 100%. So 120 divided by 300 into 100. Answer is 40%. 4 students exercise in a gym. Which student does the most work? টাইম দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, ওয়ার্ক বের করতে হবে। পাওয়ারের ফর্মুলা আমরা কি শিখেছি? পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম টেকেন। আমাদেরকে এখন পাওয়ার বের করতে বলে নাই, ওয়ার্ক চেয়েছে। সো আমি যদি এখানে ওয়ার্ককে সাবজেক্ট করি, তাহলে ওয়ার্ক ইকুয়ালস টু পাওয়ার ইন্টু টাইম। পাওয়ার ইন্টু টাইম। ওয়ার্ক বের করতে হলে পাওয়ার আর টাইম মাল্টিপ্লাই করতে হয়। সো এখানে টাইম দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, আমি মাল্টিপ্লাই করে দেখব কোন ওয়ার্কটা সব থেকে বড় হয়। তো এখানে পাশে মাল্টিপ্লিকেশনটা চালাই। 50 ইন্টু 250, এটার ভ্যালু আসে 12,500। 100 ইন্টু 150, এটা 15,000, এর আগের থেকে বড়। 200 ইন্টু 200, এটা 40,000, এটা আগের দুইটার থেকে সব থেকে বড়। আর 250 ইন্টু 30, 250 ইন্টু 30, এটা 7,500। সো আমাদের সবচেয়ে বড় অ্যান্সার এসছে এই দুইটা মাল্টিপ্লাই করে। 200 আর 200 মাল্টিপ্লাই করে যে ওয়ার্কটা, সেই ওয়ার্কটা সব থেকে বেশি। দ্যাট ইজ দ্য মোস্ট ওয়ার্ক ডান। Kinetic energy is 400 joule. What is the speed? Straightforward question. Kinetic energy half mv square, half into 2 into v square equals to 400. 2 কেটে গেল, half আর 2 মিলে 1, so v square equals to 400. তাহলে v equals to root over 400, which is 20 meter per second. Efficiency of an electrical generator is 65%. What is the output expected if the input is 12 kilojoule, right? Efficiency is equal to output divided by input. তো ওরা efficiency বলেছে 65%, মানে 65 divided by 100. What is the output that you can expect? Output, input হচ্ছে 12. So output into 100 into output equals to 65 into 12. এত এলাবোরেটলি না দেখালেও চলবে, ক্যালকুলেটর থাকবে, পুরো জিনিসটা ক্যালকুলেটরে করা যাবে। সো 65 into 12 divided by 100. আমাদের ফাইনাল অ্যান্সার 7.8 কিলোজুল। অলরাইট, আমাদের আরেকটা টপিক বাকি, সেটা হচ্ছে প্রেশারের।
The diagram shows a simple mercury barometer. Which height is the measure of the atmospheric pressure? এখানে মনে রাখতে হবে atmospheric pressure এর ভ্যালু কি? atmospheric pressure এর ভ্যালু 101,325 প্যাসকেল অথবা 1.01 into 10 to the power 5 প্যাসকেল অথবা ক্লাসে যেভাবে শিখেছে ওইটা। এখন atmospheric pressure সব দিকে অ্যাক্টিং করে, এই মার্কিউরির উপর থেকে প্রেশার অ্যাপ্লাই করলো atmospheric pressure, এই প্রেশারে মার্কিউরি টিউব থেকে উপরে উঠে এসেছে। সো কতটুকু উপরে উঠে এসেছে? এইটুকু। তো সারফেস থেকে যতটুকু উপরে উঠে এসেছে সেটাই হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশারের মেজারমেন্ট। তো সারফেস থেকে মার্কিউরি রাইজ করেছে কতটুকু? 76 সেন্টিমিটার। এখানে যদি আমাদের লেভেল দেওয়া থাকতো, স্কেল দেওয়া থাকতো, আমরা দেখতাম 76 সেন্টিমিটার হতো অথবা 760 মিলিমিটার হতো। সো অ্যান্সার হচ্ছে সি। সারফেস থেকে, লিকুইডের সারফেস থেকে যতটুকু মার্কিউরি উপরে রাইজ করে, এই পার্টটা হচ্ছে ভ্যাকুয়াম, এখানে কিছু নাই। মার্কিউরি ভেপার থাকতে পারে, আসলে কিছু থাকে না এখানে। এই পার্টটাকে বলা হচ্ছে টরিসেলিয়ান ভ্যাকুয়াম। এই মার্কিউরি প্রেশার, মার্কিউরি ব্যারোমিটার যে ইনভেন্ট করেছে তার নামে টরিসেলিয়ান ভ্যাকুয়াম। কোশ্চেন 2, বাবলস অফ গ্যাস escaping from the mud of the bottom of a deep lake rises to the surface. আচ্ছা, প্রেশারের জন্য আমাদের যে ফর্মুলা, প্রেশার ইনসাইড এ লিকুইড H rho G, এটা প্রেশার, এই পি কিন্তু পাওয়ার না, প্রেশার। H ইজ ডেপথ, সারফেস থেকে আমি যেই পয়েন্টে প্রেশার বের করতে চাচ্ছি সেই পয়েন্টের ডেপথ। রো হচ্ছে ডেন্সিটি, জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। সো আমরা যত নিচের দিকে যাব লিকুইডের ভেতরে তত বেশি প্রেশারটা বাড়ে, উপর দিকে প্রেশার কমে। আর অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে সারফেসে, লিকুইডের সারফেসে। এখানে বলেছে যে ওই বাবল যখন নিচ থেকে উপরে যাচ্ছে বাবলটা আস্তে আস্তে বড় হচ্ছে। সো নিচে কিন্তু প্রেশার বেশি ছিল, তাই না? হাইট বেশি মানে ডেপথ বেশি, সারফেস থেকে এই পয়েন্টের ডেপথ বেশি। সো এখানে প্রেশার বেশি, এখানে একটু কম, এখানে আরও কম, এখানে আরও কম। সো যত উপরের দিকে যাচ্ছে ওয়াটারের প্রেশার আস্তে আস্তে কমছে। সো ওয়াটারের প্রেশার কমলে আস্তে আস্তে বাবলটা বড় হচ্ছে। সো অ্যাজ দ্য বাবল রাইজ দে গেট লার্জার। ওয়াই ইজ দিস? বিকজ ওয়াটার প্রেশার অন দ্য বাবল ডিক্রিজেস। নিচ থেকে উপরে গেলে আস্তে আস্তে প্রেশার কমতে থাকে, বিকজ এইচ কমে, ডেপথটা কমে। Which of the following does not affect the pressure beneath the surface of a liquid? Pressure equals to H rho G. এই তিনটা জিনিস প্রেশারকে অ্যাফেক্ট করবে, ডেপথ অ্যাফেক্ট করবে, গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাফেক্ট করবে, ডেন্সিটি অ্যাফেক্ট করবে, এরিয়া অ্যাফেক্ট করবে না। ডেন্সিটি হচ্ছে রো, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এইচ হচ্ছে ডেপথ। সো এরিয়া কখনো অ্যাফেক্ট করে না। ম্যানোমিটার প্রবলেম দ্য সিলেবাসে নাই। The diagram shows to the same scale the vertical sections of a set of circular vessels, each containing the same depth of water. সবার কিন্তু ডেপথ সেম, সবাই কিন্তু ওয়াটার এখানে, সেম ডেপথ অফ ওয়াটার। সো রো সেম সবগুলার, সবাই ওয়াটার, তাদের ডেপথ সেম, সারফেস থেকে ডেপথ সেম, এবং গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি তো সবার জন্য সেম হবে। তো রো সেম, জি সেম, এইচ সেম, ডেপথ সেম, তাহলে সেম ফোর্স, সেম ফোর্স না, সেম প্রেশার। The water exerts the same pressure on the bases of each vessel. Pressure is same. 40 Newton force 4 legs এর উপরে, প্রত্যেকটার এরিয়া 0.001, প্রেশার বলেছে। প্রেশারের যেই ডেফিনেশন, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। সো আমাদের টোটাল ফোর্স হচ্ছে 40 নিউটন। এরিয়া কত নিব? এই টেবিলের 4টা লেগ, প্রত্যেকটা লেগের এরিয়া 0.001, তো 4টা লেগ, টোটাল এরিয়া 0.001 ইন্টু 4। সো 40 ডিভাইডেড বাই 0.001 ইন্টু 4। 10,000 Newton per meter square. What is the pressure exerts on the ground? Pressure, force by area, force হচ্ছে weight, অ্যান্ড এরিয়া। এখন আমি এরিয়া কোনটুকু নিব? এরিয়া নিব বেজের এরিয়া, যেই এরিয়াটা গ্রাউন্ডের সাথে টাচে আছে, মানে আমাদের এই পার্টটুকু, এই এরিয়াটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে। এখন এটুকু 5, এটা 5, আর এইটুকু হচ্ছে 10, এই যে 10 বলা আছে। এই রেক্ট্যাঙ্গেলের এদিকে হচ্ছে 5, এদিকে হচ্ছে 10, তাহলে এরিয়া 50। তাহলে আমার অ্যান্সার হবে 80/50 বা 80 ডিভাইডেড বাই 5 ইন্টু 10। এরিয়া হচ্ছে 5 ইন্টু 10, সো 80/5 ইন্টু 10, সি ইজ কারেক্ট অ্যান্সার। আমার মনে হয় এটা সেম কোশ্চেন, সেম ডেপথ,
সেম ডেন্সিটি বিকজ সবাই ওয়াটার, জি সেম প্রেশার। ব্যারোমিটার, which diagram shows the distance to find the atmospheric pressure? আগেই বলেছে সারফেস থেকে যতটুকু লিকুইড রাইজ করেছে, এটা না, এই যে সারফেস থেকে যতটুকু লিকুইড রাইজ করেছে সেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার। বি কারেক্ট অ্যান্সার। এখানে অ্যাটমসফিয়ার, এখানে প্রেশার দেয়, এই প্রেশারের জন্য লিকুইডটা নিচ থেকে উপরের দিকে উঠে আসে, এখানে ভ্যাকুয়াম, এখানে কিছুই নেই। Which causes the largest pressure on the base of the measuring cylinder? Largest pressure equals to H rho G, তো কার সব থেকে বেশি হবে H rho G? এখন আমি এখানে কুইকলি যদি ক্যালকুলেট করি, আমি এভাবে লিখি, এটা হচ্ছে ডেন্সিটি, এটা হচ্ছে সেন্টিমিটার, H সেন্টিমিটার, G ডেন্সিটি, 2 গ্রাম পার সেম হচ্ছে ডেন্সিটি, G হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 2 ইন্টু 10, এটা 20 ইন্টু 1.6 ইন্টু 10, এই যে H রো G, আমি জিকে 10 ধরছি, 9.81 না ধরে। এইখানে 30 ইন্টু 1.2 ইন্টু 10, এখানে 40 ইন্টু 0.7 ইন্টু 10, প্রত্যেকটাতে H রো G, H রো G, H হচ্ছে ডেপথ, রো হচ্ছে ডেন্সিটি, G হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, H রো G, H রো G। যেটা ক্যালকুলেট করে সব থেকে বড় আসবে সেটাই আমাদের লার্জেস্ট প্রেশার হবে। এটা হচ্ছে 10 ইন্টু 10, 100 ইন্টু 2, 200, এটা 200 ইন্টু 1.6, সো এটার থেকে এটা বড়। 300 ইন্টু 1.2, 300 ইন্টু 1.2, এটা আসে 360, আর এটা আসে 20 ইন্টু 10 ইন্টু 1.6, এটা 320, এটা 360, এটা 360 দেখেছিলাম, 300 ইন্টু 1.2, 360, সো সোফার এইটা এখনো বড়। প্লাস্টিকটা দেখি, 400 ইন্টু 0.7, এটা 280, সো এইটা সব থেকে বড় আসে। সো দ্যাটস দ্য গ্রেটেস্ট প্রেশার, লার্জেস্ট প্রেশার। এই তো আমরা যেই কোশ্চেন পেপার ফার্স্ট ইয়ারে সেটা সলভ করবো ক্লাসে।